চন্দনা দেবী মোহনবাবুর বড়লোক বাড়িতে রান্নার কাজ করে আর 3 বেলা তাদের বাড়িতে কাজ করে সে মাসিক 10,000 টাকা উপার্জন করে থাকে। 10,000 টাকা দিয়ে চন্দনা দেবীর সংসার হেসে খেলে চলে যায়। আর চন্দনা দেবী তার একমাত্র মেয়ে পিয়ালির সঙ্গে বাস করে। বহু বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে চন্দনা দেবী একাই টাকা উপার্জন করে তার মেয়েকে বড় করে তোলে। আর একদিন চন্দনা দেবীর শরীর খারাপ থাকায় পিয়ালি মায়ের সঙ্গে মোহনবাবুর বাড়িতে যায়। এ কি খাবার রান্না করেছো তুমি? আমি তোমাকে বলেছিলাম সবজিগুলো হালকা করে অলিভ অয়েলে টস করতে। তুমি জানো না আমি জিমে যাই, আমি ডায়েট ফুড ছাড়া অন্য কোনো খাবার খাই না। আর তুমি মূর্খদের মতো সবজির মধ্যে অনেক অনেক মশলা দিয়ে তরকারি বানিয়ে আমাকে খেতে দিচ্ছ। এই বলে কমলিকা সেই খাবারের পাত্র ছুঁড়ে ফেলে দেয়। কমলিকা, আমি তোমাকে বারবার বলেছি তুমি চন্দনা মাসির সঙ্গে এরকম ব্যবহার করবে না। উনি 20 বছর ধরে আমাদের বাড়িতে রান্না বান্নার কাজ করছে, আর তোমার ডায়েট ফুড চন্দনা মাসি তৈরি করে দিতে পারবে না। তুমি আমাকে বললে আমি তো তোমাকে সবজি টস করে দিতাম। তুমি এই গরিবদেরকে মাথায় তুলেছো। আমি যা খেতে চাই সেই খাবারগুলো চন্দনা মাসি যখন রান্না করতে পারবে না, তাহলে বাড়িতে এই মহিলাকে রাখার কি দরকার? কাজ থেকে বের করে দাও। আমার জিম ট্রেনার আমাকে কোন রকম তেল মশলা জাতীয় খাবার খেতে বারণ করেছে, আর আমি যদি এই মহিলার হাতে রান্না করা খাবার খাই তাহলে এদের মতো আমিও মোটা হয়ে যাব। চন্দনা মাসির মেয়েকে দেখতে পাচ্ছ না কেমন বেলুনের মতো ফুলে গেছে? কমলিকার কথা শুনে চন্দনা দেবী এবং তার মেয়ে পিয়ালি দুজনেরই খুবই খারাপ লাগে। আর পিয়ালি যেহেতু দেখতে সত্যিই মোটা, তাই অনেকেই পিয়ালিকে কমলিকার মতোই অপমান করে থাকে। তাই পিয়ালিও সেদিন মনে মনে কমলিকার মতো জিমে ভর্তি হবে বলে ঠিক করে। আর কয়েক ঘন্টার মধ্যেই পিয়ালি একটা বড় জিম সেন্টারে কথা বলার জন্য চলে যায়। বলছি, আমি জিমে ভর্তি হতে চাই। জিমে ভর্তি হওয়ার জন্য কত লাগবে বলতে পারবেন? ভর্তি হওয়ার জন্য 10,000 টাকা লাগবে, আর সেই সাথে প্রত্যেক মাসে তোমাকে 10,000 টাকা করে পে করতে হবে। 10,000 টাকা তো অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে বলবো আমাকে জিমে ভর্তি করার জন্য টাকা জোগাড় করতে। আমি কয়েকদিনের মধ্যে টাকা জোগাড় করে নিয়ে আসবো। ঠিক তখনই সেখানে কমলিকা এবং তার বন্ধু বান্ধবরা জিমে আসে। আসলে তারা সবাই সেই জিমে ওয়ার্কআউট করে থাকে। আর কমলিকা যখন পিয়ালিকে সেখানে দেখে তখন সে তেলে বেগুনে জ্বলে ওঠে। স্যার, আপনি যাকে তাকে এভাবে জিমের মধ্যে অ্যালাউ করতে পারেন না। আপনি যে এই মেয়েটাকে জিমে ভর্তি নেবেন বলছেন, আপনি কি জানেন এই মেয়েটা গরিব ভিখারি? এ কিন্তু ফ্রিতে ওয়ার্কআউট করে চলে যাবে, আর আপনাকে একটা টাকাও দেবে না। কারণ এর মা আমাদের বাড়িতে কাজ করে মাত্র 10,000 টাকা পায়, আর তার মেয়ে নাকি আমাদের জিমে এসে ওয়ার্কআউট করবে। কমলিকা, আমার মা রান্নার কাজ করুক কিংবা যাই কাজই করুক না কেন, তাতে তোমার কি? আর এখানে কি কোথাও লেখা আছে যে এই জিম শুধুমাত্র বড় লোকেরা ব্যবহার করতে পারবে? আর তোমার কি করে মনে হলো যে আমি ফ্রিতে জিম করতে আসবো? সেটা তোর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে। মোটা হাতি, তুই চাইলেও তো শরীর রোগা করতে পারবি না। তোর মায়ের মশলাদার খাবার খেয়ে খেয়ে তুই কিছুদিনের মধ্যেই ফেটে পড়বি। স্যার, আপনি যদি এই গরিব মেয়েটাকে আমাদের জিমে ভর্তি নেন তাহলে কিন্তু আমরা সবাই এই জিম থেকে চলে যাব। আমরা অন্য কোনো জিমে ভর্তি হব। কমলিকার কথা শুনে জিম ট্রেনার তখনই পিয়ালিকে সেখান থেকে চলে যেতে বলে, যার ফলে পিয়ালি ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে। তাই সে কাঁদতে কাঁদতে তখনই বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে ফিরে সে তার মাকে সব কথা বলে। আমি তোকে বলছি শোন, ওসব বড় লোকেদের মতো জিমে যাওয়ার দরকার নেই। তুই বাড়িতে থেকেই ভারী ভারী কাজকর্ম করে রোগা হতে পারবি। রোগা হওয়ার জন্য জিমে যেতেই হবে কে বলল? তুই যদি কঠোর পরিশ্রম করিস তাহলে জিমে যাওয়ার তো কোনো প্রয়োজনই পড়বে না। না, তোমার কথা আমার বিশ্বাস হয় না। আমি জিমে গিয়ে দেখেছি কত রকমের যন্ত্রপাতি ওখানে রাখা থাকে। আর কমলিকা প্রত্যেকদিন বড় বড় ডাম্বেল তুলে এক্সারসাইজ করে। সেই জন্য কমলিকা ভীষণ শক্তিশালী। ও নির্দ্বিধায় ভারী ভারী জিনিসপত্র তুলতে পারে, কিন্তু আমি পারি না। আমিও শক্তিশালী হতে চাই মা। আমি ওই ডাম্বেল গুলো কোথায় পাবো বলো? ডাম্বেল না থাকলে আমি আমার মাসল গেইন করবো কিভাবে? আচ্ছা, তোর ডাম্বেল দরকার তাই তো? ঠিক আছে, আমি তোর জন্য ডাম্বেলের ব্যবস্থা করব, কিন্তু এখন তুই এই 20 লিটারের ড্রামটা নিয়ে যা। আমাদের পাড়ার টিউবওয়েল খারাপ হয়ে গেছে। 1 কিলোমিটার দূরে মানিকপুরে অনেকগুলো টিউবওয়েল আছে, ওখান থেকে তুই জল ভরে নিয়ে আয়। তোমার মাথা খারাপ হয়ে গেছে মা?
আমি 1 কিলোমিটার দূরে জল আনতে যাব, তাও আবার 20 লিটার জল তুমি আমাকে বয়ে নিয়ে আসতে বলছো? আমি আমাদের পাড়ার কল থেকে কখনো 1 বালতি জল নিয়ে আসিনি, আর এখন তুমি বলছো 1 কিলোমিটার দূর থেকে ড্রামে করে জল নিয়ে আসতে। আমি জল আনতে যাব না, তুমি যাও। এই জন্যই তো তুই কমলিকার মতো রোগানোস। আজ পর্যন্ত বাড়ির কোনো কাজ করিসনি তুই, সেই জন্য এতটা মোটা হয়েছিস। যারা জিমে যায় তাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তুই 1 মাস 2 বেলা করে এই বড় ড্রামে জল নিয়ে আয়, দেখবি তুই খুব তাড়াতাড়ি রোগা হয়ে যাবি, আর খুব তাড়াতাড়ি তুইও শক্তিশালী হয়ে উঠবি। মায়ের কথা শুনে পিয়ালি সেই 20 লিটারের ড্রাম নিয়ে 1 কিলোমিটার হেঁটে টিউবওয়েল থেকে জল নিয়ে আসতে চলে যায়। কিন্তু জল ভরার পর বাড়িতে নিয়ে আসার সময় পিয়ালির খুবই কষ্ট হয়, তবুও সে হার মানে না। সে কষ্ট করে সেই জল বাড়িতে নিয়ে আসে। আর চন্দনা দেবী ইচ্ছাকৃতভাবেই পিয়ালিকে সেদিন থেকে 2 বেলা করে জল নিয়ে আসতে পাঠায়। এভাবেই কয়েকদিন কাটে। এরই মধ্যে চন্দনা দেবী পিয়ালির জন্য বিভিন্ন ওজনের মাটি এবং কাদা দিয়ে বড় বড় ডাম্বেল তৈরি করে দেয়। দেখ পিয়ালি, তোর জন্য কাম্বেল বানিয়ে দিয়েছি আমি। তুই এবার এই কাম্বেল দিয়ে ব্যায়াম করে দেখবি, খুব তাড়াতাড়ি শক্তিশালী হয়ে যাবি। পিয়ালি সেই ডাম্বেলগুলো দেখে খুবই খুশি হয়। মা, এগুলো কাম্বেল নয়, এগুলোকে ডাম্বেল বলে। যাই হোক, এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তুমি তো একেবারে জিমের মতোই ডাম্বেল তৈরি করে দিয়েছো। আমি এই ডাম্বেলগুলো দিয়ে এবার মাসল গেইন করব। এই বলে পিয়ালি সেই কাদা এবং মাটি দিয়ে তৈরি ভারী ভারী ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করতে শুরু করে দেয়। আর দিনের পর দিন, আর দিনে সে এখন 3 থেকে 4 ঘন্টা ওয়ার্কআউট করতে নিজেকে ব্যস্ত রাখে। সেই সাথে 1 কিলোমিটার দূর থেকে 2 বেলা করে 20 লিটার জল বয়ে নিয়ে আসে। দেখতে দেখতে এভাবে 1 মাসের মধ্যেই পিয়ালির শরীরে অনেক পরিবর্তন দেখা দেয়। পিয়ালি আগের চেয়ে অনেকটাই রোগা এবং শক্তিশালী হয়ে যায়। সে এখন খুব সহজেই ভারী ভারী জিনিসপত্র তুলতে পারে। অন্যদিকে কমলিকাও প্রত্যেকদিন রুটিন করে জিমে যায় আর নিজেকে শক্তিশালী করার জন্য জিমের বিভিন্ন রকমের ইকুইপমেন্টের ব্যবহার করতে থাকে। এমনই একদিন জিম থেকে ফেরার সময় কমলিকা পিয়ালিকে দেখে চমকে ওঠে। ও মাই গড, এ আমি কি দেখছি? পিয়ালি এত রোগা হয়ে গেল কি করে? ওকে তো 1 মাস আগে দেখেছিলাম ও খুব মোটা ছিল, এতটা রোগা এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? মনে হচ্ছে পিয়ালি নিশ্চয়ই কোনো জিমে ভর্তি হয়েছে। বাবা, গরিবদেরও দেখছি এখন বড় লোকেদের মতো ফিগার মেনটেন করা শখ হয়েছে। আমাকে তো ব্যাপারটা জানতেই হবে। এই বলে কমলিকা পিয়ালির পিছু নিতে শুরু করে। আর সে পিয়ালিদের বাড়িতে পৌঁছে দেখে পিয়ালি কাদা এবং মাটি দিয়ে তৈরি ডাম্বেলগুলো নিয়ে মাসল গেইন করার চেষ্টা করছে। ও, আমি তো এরকমই কিছু একটা আশা করেছিলাম। তোদের মতো গরিবরা বড় লোকেদের মতো জিমে ভর্তি হতে পারবে না, তাই তুই বাড়িতেই ওয়ার্কআউট শুরু করেছিস। আর এই ডাম্বেলগুলো দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে। গরিবের ডাম্বেল। আমি এই ডাম্বেলগুলোর কিছু ফটো তুলি, ওকে? আমার বন্ধুদেরকে দেখাবো, তাহলে ওরাও আমার মতো একটু খিল্লি করতে পারবে আর কি। এভাবে কমলিকা পিয়ালিকে অপমান করতে থাকে, কিন্তু পিয়ালি কমলিকার কোনো কথার উত্তর দেয় না। এভাবেই সময় কাটে। আর দেখতে দেখতে 4-5 মাসের মধ্যেই পিয়ালি অনেকটা শক্তিশালী হয়ে ওঠে। এখন সে পাড়া প্রতিবেশীদের বিভিন্ন রকম ভারী ভারী কাজে সাহায্য করে থাকে। যখনই পাড়ার মধ্যে ভারী কোনো বস্তু তোলার প্রয়োজন পড়ে, তখনই লোকজন পিয়ালিকে ডেকে নিয়ে আসে। এভাবে পিয়ালি আরো বেশি শক্তিশালী হতে থাকে। আর এরই মধ্যে একদিন পিয়ালি এবং কমলিকা খবর পায় শহরে একটা বড় কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর সেই প্রতিযোগিতাতে জিততে পারলে 20 লক্ষ টাকা পুরস্কার পাওয়া যাবে। তাই তখনই পিয়ালি এবং কমলিকা দুজনই সেই কুস্তি প্রতিযোগিতাতে নাম নথিভুক্ত করতে চলে যায়। ও, পিয়ালি তাহলে 20 লক্ষ টাকার লোভে পড়ে কুস্তি প্রতিযোগিতায় নাম লেখাতে চলে এসেছে। না, আমি এই প্রতিযোগিতায় পিয়ালিকে কিছুতেই জিততে দেব না। তা না হলে 20 লক্ষ টাকা পেয়ে ও নিজেকে বড়লোক ভাবতে শুরু করবে। আমাকে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। এই ভেবে কমলিকা প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করে তখনই বাড়িতে ফিরে যায়। আর সে বাড়িতে গিয়ে সেই বিষয়ে নিজের বাবার সঙ্গে কথা বলে। বাবা, তুমি ওই পিয়ালির মাকে এখনই বলো পিয়ালি যেন ইচ্ছাকৃতভাবে আমার কাছে হেরে যায়, তা না হলে সবার সামনে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। আমি খবর পেয়েছি পিয়ালি এখন খুব শক্তিশালী হয়ে গেছে, আর ও নাকি এর আগেও বেশ কয়েকটা কুস্তি প্রতিযোগিতায় জিতেছে। তাই আমার খুব ভয় করছে বাবা। কমলিকার কথা শুনে মোহনবাবু তখনই চন্দনা দেবীর সঙ্গে কথা বলতে চলে যায়। এই যে চন্দনা,
তুমি তোমার মেয়েকে কুস্তি প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে বারণ করো। আর ও যদিও বা পার্টিসিপেট করতে চায়, তাহলে ও যেন ইচ্ছাকৃতভাবে আমার মেয়ের কাছে হেরে যায়, কেননা আমি আমার মেয়েকে পরাজিত হতে দেখতে পারবো না। আর তুমি যদি আমার কথা না শোনো, তাহলে কিন্তু আমি এই এলাকা থেকে তোমাকে আর তোমার মেয়েকে বিতাড়িত করবো। মোহনবাবুর কথা শুনে চন্দনা দেবীর খুবই খারাপ লাগে, কিন্তু তখনই রাধিকা দেবী সেখানে এসে বলে, ছি, তোমার লজ্জা করছে না এই ধরনের কথা বলতে? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমাদের জীবনে চন্দনার কতটা অবদান আছে। আর কমলিকা আমাদের মেয়ে হলেও ওর আসল মা কিন্তু চন্দনা। তাই চন্দনা কখনোই কিন্তু কমলিকার খারাপ চাইনি। তাই আমরাও পিয়ালির খারাপ চাইতে পারি না। মেয়েটাকে জিততে দাও। আসলে আজ থেকে 20 বছর আগে রাধিকা দেবী গর্ভবতী অবস্থায় হসপিটালে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার মধ্যে বড় একটা দুর্ঘটনার শিকার হয়। আর সেই দুর্ঘটনার ফলে রাধিকা দেবী তার গর্ভের সন্তানকে হারিয়ে ফেলে। সেই সাথে ডাক্তারবাবু জানায় সে আর কোনোদিনও মা হতে পারবে না। সেই শোকে রাধিকা দেবী এবং মোহনবাবু একেবারে পাগল হয়ে ওঠে। আর ঠিক এমন পরিস্থিতিতে চন্দনা দেবী 2 যমজ মেয়ে জন্ম দেয়। আর সে নিজের একটা মেয়েকে অর্থাৎ কমলিকাকে মোহনবাবু এবং রাধিকা দেবীর হাতে তুলে দেয়। কিন্তু চন্দনা, তুমি তোমার মেয়ের ওপর কোনোদিনও কোনো অধিকার দেখাবে না। আমরা তোমার মেয়েকে আমাদের পরিচয়ে বড় করে তুলবো। আমাদের মেয়ে যেন কখনোই সত্যি জানতে না পারে। মোহনবাবুর সমস্ত কথা চন্দনা দেবী মেনে নেয়। তাই সে আজও কমলিকাকে আসল সত্য কথা বলেনি। কিন্তু আজকে সৌভাগ্যবশত কমলিকা এবং পিয়ালি দুজনেই তাদের সব কথা শুনে ফেলে। বাবা, চন্দনা মাসি আমার নিজের মা। তোমরা আমাকে এতদিনে বলনি কেন? আর পিয়ালি আমার নিজের বোন হয়। আমি গরিব ঘরে জন্মানোর পরেও এত বড়লোক বাড়িতে মানুষ হয়েছি। আর আমার মা, আমার নিজের বোন এতটা কষ্ট করে জীবন কাটাচ্ছে। তার উপর আমি গরিব বলে আমার নিজের মা আর বোনকে কতই না অপমান করেছি। পিয়ালি, বোন আমার, আমাকে ক্ষমা করে দে। ওই কুস্তি প্রতিযোগিতাতে শুধুমাত্র আমার বোন জিতবে, আর কেউ নয়। আমার তোর প্রতি বিশ্বাস আছে। কমলিকার কথা শুনে সবাই খুবই খুশি হয়। আর কয়েকদিনের মধ্যেই কমলিকা এবং পিয়ালি দুজনেই সেই কুস্তি প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে। আর যেহেতু কমলিকা চেয়ে পিয়ালি অনেক বেশি শক্তিশালী, তাই সে সহজেই কমলিকা এবং অন্যান্য প্রতিযোগীদের খুব সহজেই হারিয়ে দেয়। আর সেই সাথে 20 লক্ষ টাকা পুরস্কার পেয়ে পিয়ালি এবং তার মা একটা বড় কাপড়ের ব্যবসা শুরু করে, যার ফলে ধীরে ধীরে তাদেরও আর্থিক অবস্থার উন্নতি ঘটে। অনন্যা খুবই ধনী পরিবারের মেয়ে ছিল এবং সৌভাগ্যবশত তার বিয়েও শহরের এক অত্যন্ত ধনী পরিবারের ছেলে বিক্রমের সঙ্গে হয়েছিল। অনন্যা বরাবরই ধনী হওয়া নিয়ে খুবই অহংকার করত। কখনো কখনো সে তার বন্ধু বান্ধবদের অপমান করতেও দুবার ভাবত না। কিন্তু অনন্যার শুধুমাত্র দুজনই কাছের বন্ধু ছিল, নিখিল এবং মেঘা। তারা কখনো অনন্যার কোনো কথাই খারাপ মনে করত না। আর অনন্যার সমস্ত রকম দরকারে তার পাশে থাকতো। তারা দুজনেই অনেক গরিব ছিল। কলেজ শেষ করেই চাকরি পেয়ে অন্য শহরে চলে যাওয়ায় নিখিল আর মেঘা কেউই অনন্যার বিয়েতে আসতে পারেনি। তাই তারা শহরে ফিরতেই অনন্যা তাদের নিমন্ত্রণ করে নিজের শ্বশুর বাড়িতে আসতে বলে। তারা অনন্যার শ্বশুর বাড়ি দেখেই অবাক হয়ে যায়। বাবা রে, কি সুন্দর বাড়ি! অনন্যার বাবার বাড়ি যত সুন্দর ছিল, এটা তো তার থেকেও দ্বিগুণ বেশি সুন্দর। তোর মনে আছে প্রথম প্রথম কাজ করতে গিয়ে আমাদের কেমন ভাড়া বাড়িতে থাকতে হয়েছিল? আর আমাদের বান্ধবীকে দেখ, এই শহরে ওর নিজের 2টো এত বড় বড় বাড়ি আছে। আমাদের বান্ধবী সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, ওর সাথে কি আমাদের তুলনা করলে চলে? আমাদের তো ঘরের জন্য একটা চামচ কিনতেও দোকানদারের সাথে দরদাম করতে লাগতো। ছাড়, এসব কথা বাদ দে। অনন্যা কোথায় গেল বলতো? তাদের গলার আওয়াজ পেয়ে অনন্যা সেখানে আসে। ওয়েলকাম ওয়েলকাম, তোদের জন্য কখন থেকে অপেক্ষা করছি। তোরা তো আমার বিয়েতে আসিসনি, আর এদিকে তোদের দেখার জন্য আমার শ্বশুরবাড়ির লোকেরা অধীর আগ্রহী বসে আছে। কেন আমাদেরকে দেখার জন্য বসে আছে মানে? আমরা কি কোনো সেলিব্রিটি নাকি? আসলে কি বলতো, তোরা তো জানিস আমি গরিবদেরকে কতটা ঘৃণা করি, কিন্তু সেটা তো আমার শ্বশুরবাড়ির লোককে জানতে দেওয়া চলবে না। ওরা ভাবে আমি ধনী গরিবের কোনো ভেদাভেদ করি না। আমি খুব ভালো মেয়ে, তাই তোদেরকে এখানে ডাকলাম, যাতে তোরা আমার শ্বশুরবাড়ির কাছে আমার ভালো মানুষের প্রমাণ দিতে পারিস। আচ্ছা, এবারে বুঝলাম। তুই আমাদের তোর বন্ধু হিসেবে এখানে নিমন্ত্রণ করিসনি, তাই তো? যেহেতু আমরা গরিব তাই আমাদের নিমন্ত্রণ করেছিস, তাই তো? যাতে শ্বশুরবাড়ির চোখে ভালো হতে পারিস। অফকোর্স, এটাই তো কারণ। তোরা আমার বন্ধু, তোদেরকে আমি যখন তখন বাইরের 5 স্টার রেস্টুরেন্টে খাওয়াতে পারি, কিন্তু হঠাৎ করে অযথা বাড়িতে কেন ডাকতে যাব? তোরা তো জানিস
অনন্যা এতটা কাঁচা হাতের কাজ করে না। আমরা এত বড় হয়ে গেছি, তোর এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, তাও তুই একই রকমই রয়ে গেলি। এখনো ধনী গরিবের মধ্যে পার্থক্য করতে তোর ভালো লাগে? একদম ভালো লাগে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক একদম উল্টো। ওরা গরিবদের প্রতি একটু বেশিই দয়ালু। এই জিনিসটা আমার একদম পছন্দ নয়। গরিবদের কোনো ক্লাসই নেই। তোদেরকেই দেখ, তোদেরকে দেখলেই আমার ভাবনাগুলো কেমন যেন সত্যি বলে মনে হয়। কেন আমাদেরকে দেখলে তোর এমন মনে হয় কেন? আর আমরা তো বরাবরই এমন। তোর বিয়ের পরে আমাদের জীবনেও যে হঠাৎ করে কিছু পরিবর্তন আসবে তা তো নয়। তাই আজ হঠাৎ আমাদের ক্লাস নিয়ে কেন কথা বলছিস? কেন বলবো না বল? ধনী বান্ধবী শ্বশুর বাড়িতে আসবি জানিস, তা সত্ত্বেও কিরকম সাদামাটা জামা কাপড় পরে চলে এসেছিস। আমার বাড়িতে কাজের লোকেরা এসব জামা পরে আসলে আমি তাদেরকে কাজ করতেই দিই না। যাই হোক, ভালোই করেছিস। তোরা যে গরিব সেটা আমার শ্বশুর বাড়ির লোকেদের বুঝতে সুবিধাই হবে। এই বলে অনন্যা তার বন্ধুদেরকে ঘরে বসতে বলে নিজে তার শ্বশুরবাড়ির লোকজনদেরকে ডাকতে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পরে সে তার শ্বশুর মশাই, শাশুড়ি মা এবং ননদকে নিয়ে বাইরে আসে। এরা তোমার বন্ধু বৌমা? তুমি সত্যি সত্যি এদের বন্ধু তো, নাকি ভাড়া করে বন্ধু বানিয়ে নিয়ে এসেছো? কি যে বলেন না মা আপনি, ভাড়া করে কেউ কখনো বন্ধু নিয়ে আসে? আর আমি বড়লোক বলে আমার ধনী বন্ধুই থাকতে হবে, গরিব বন্ধু থাকতে পারবে না? এটা কোনো দেশের নিয়ম নাকি? আসলে বিয়ের আগে তো তোমার ব্যাপারে অনেক কিছুই শুনেছিলাম, আর এখানে এসেও দেখেছি তুমি আমাদের বাড়ির কাজের লোকেদের সাথে কিরকম ভাবে ব্যবহার করো, তাই একটু অবাক হলাম এই আর কি। না না কাকা বাবু, আমরা সত্যিই অনন্যার বন্ধু, অনেক ছোটবেলা থেকেই। বাকি কার সাথে কিরকম ব্যবহার করে তা আমরা জানি না, কিন্তু আমাদেরকে কখনো অপমান করেনি। তাই জন্যই তো এত বছর ধরে আমাদের বন্ধুত্ব টিকে আছে। হ্যাঁ কাকা বাবু, মেঘা একদম ঠিক কথাই বলছে। আপনারা আপনাদের বাড়িতে একটি রত্নকে নিয়ে এসেছেন বৌমা হিসাবে। ও আপনাদের ঘর আলো করে রাখবে। এভাবেই নিখিল এবং মেঘার সাথে অনন্যার শ্বশুরবাড়ির লোকজন নানান রকমের আলাপ আলোচনা করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। মাঝে মাঝে অনন্যার কথাবার্তা শুনে নিখিল আর মেঘা দুঃখ পেলেও তারা অনন্যাকে পাল্টা জবাব দেয় না, বরং তার মান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে আর ক্রমাগত মিথ্যা খুশি হওয়ার অভিনয় করতে থাকে। কিছুক্ষণ পরে অনন্যা তার বন্ধুদেরকে রেখে কিছুক্ষণের জন্য ঘরের ভেতরে গেলে নিখিল আর মেঘা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। আমার তো ইচ্ছা করছে অনন্যাকে এক্ষুনি বলে দিই, ও কার বা কাদের সাথে এরকম অসভ্যতামি করছে। ওরও তো জানা উচিত। আমি এখানে আসার আগে ভেবেছিলাম ও হয়তো পাল্টে গেছে, তাই ওকে সারপ্রাইজ দেবে বলে আগে থেকে কিছুই বলিনি। এখনো কিছু বলতে হবে না, যার যখন যেটা জানার সে ঠিক জেনে যাবে। তুই এসব আলোচনা করিস না, চুপ করে বসে থাক, একটু পরেই তো বেরিয়ে যাব। নিখিলদের কথা শেষ হতেই অনন্যা সেখানে প্লেট ভর্তি করে মিষ্টি এবং নানান রকমের খাবার নিয়ে আসে। এত খাবার দেখে নিখিল আর মেঘা দুজনেই অবাক হয়ে যায়। তারা অনন্যাকে খাবার ফিরিয়ে নিয়ে যেতে বললেও অনন্যা কিছুতেই শোনে না। অনন্যা নিখিল আর মেঘাকে সমস্ত খাবার খেতে বারবার করে জোর করতে থাকে। দুজন মানুষ কখনো এত খাবার খেতে পারে? তোদের বাড়িতে যা ছিল সব কি আমাদের জন্য নিয়ে চলে এসেছিস? দুজনে মিলে তো অনেক পরের কথা, আমরা একদিনেই এত খাবার খেয়ে শেষ করতে পারবো না। আরে পারবি পারবি, সব পারবি। আমাদের বাড়ি থেকে চলে গেলে তোদের আর এত ভালো খাবার দাবার জুটবে কিনা সন্দেহ। যতটা পারবি খা, বাকিটা আমি প্যাক করে দেবো, বাড়িতে নিয়ে চলে যাবি। আমি তো তোদের ভালোর জন্যই বলছি। আমার এখান থেকে খাবার নিয়ে গেলে তোদের একটু হলেও তো খরচা বাঁচবে। বিশ্বাস কর অনন্যা, আমাদের খরচার কথা তোকে আর ভাবতে হবে না। তুই আমাদের জন্য অল্প কিছু খাবার রেখে বাকিটা ফিরিয়ে নিয়ে যা। শুধু শুধু আমাদের জন্য এতগুলো খাবার নষ্ট করতে হবে না। মেঘা আর নিখিলের কথা শুনে অনন্যা তাদের বাড়ির কাজের লোক খোকনকে ডাকে। খোকন সেখানে আসতেই অনন্যা বেশ কিছুটা খাবার টেবিলে রেখে বাকি সমস্ত খাবার খোকনের হাতে তুলে দেয়। আর অনন্যা খোকনকে সেসব খাবার বাড়িতে নিয়ে যেতে বলে। তার কথা শুনে খোকন হঠাৎ করেই খুবই রেগে যায়। তুমি এসব কি বলছো বৌদি? এসব খাবার নিয়ে আমি বাড়িতে গেলে আমার বউ আমাকে পেটাবে যে। তুমি জানো না আমরা এসব খাবার খাই না? এমনি দিন আমাদের বাড়িতে যা রান্না হয় সবই তো নিয়ে যাস। আজকে এগুলো নিয়ে গেলে তোর বউ পেটাবে কেন? যা তা ভুলভাল কথা কেন বলছিস? অন্যদিন তো তোমাদের বাড়িতে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল কিংবা রিফাইন তেলে রান্না হয়, কিন্তু আজ তো তুমি এই খাবারগুলো বাজারে সস্তা তেল দিয়ে রান্না করিয়েছো। আর তার থেকেও বড় কথা হলো কিছু কিছু খাবার তো 2-3 দিন আগের বানানো। তুমি আজকে শুধু তো মাইক্রো ওভেনে রেখে গরম করে দিলে জাস্ট। নিখিল এবং মেঘার সামনে খোকন রান্না করা নিয়ে সমস্ত সত্যি কথা বলে দিলে অনন্যা প্রচন্ড লজ্জায় পড়ে যায়। সে মেঘা আর নিখিলকে কি বলবে বুঝে না পেয়ে তার বাড়ির কাজের লোকের উপরই চিৎকার করা শুরু করে। এই জন্যই তোদের সাথে ভালো ব্যবহার করতে নেই। কথায় আছে না,
কুকুরের পেটে ঘি সহ্য হয় না, তোদেরও ঠিক সেরকমই অবস্থা হয়েছে। রোজগার নেই বলে পুরুষ মানুষ লোকের বাড়িতে কাজ করে খাচ্ছিস, তার উপরে আবার খাবারে বাদ বিচার করছিস। তুই ওকে কেন বকছিস বলতো? ও সত্যি কথাটা বলে দিল বলে, নাকি এই খাবারগুলো নিতে চাইলো না বলে? তোর বাড়ির কাজের লোকের কথা শুনে তো মনে হচ্ছে এই খাবারগুলো বানাতে বেশি খরচা হয়নি। তাহলে তোর এত চিন্তা কিসের? খরচা হয়নি বলে কি এই খাবারগুলো ফেলে দেব? তোদের তো কতবার করে বললাম তোদেরকে বাড়িতে নিয়ে চলে যেতে, তোরা তো শুনছিস না। অতটাও খারাপ তেল দিয়ে রান্না করিনি, বিশ্বাস কর। আর এমন 3-4 দিনের পুরনো খাবার খাওয়ার তো তোদের অভ্যাস আছে। আর তার চেয়েও বড় কথা, এইসব খাবার তো আমি রাস্তার কুকুরদেরও দিতে পারবো না। এত মাছ মাংস এত কিছু ওদেরকে দিলে ওরা তো বেশ মজা করেই খাবে। আর এমন অনেকেই আছে যারা নিজেদের বাড়ির উচ্ছিষ্ট বা পুরানো খাবার রাস্তার কুকুর বিড়ালদের দিয়ে দেয়। তাহলে তোর অসুবিধাটা কিসের? আমার স্বামী বিক্রম প্রত্যেকদিন নিজে বাজার থেকে রাস্তার কুকুরদের খাওয়ানোর জন্য আলাদা করে মাংস আর চাল কিনে আনে, সেগুলো দিয়েই ওদের রান্না করা হয়। আমাদের বাড়ির আশেপাশের কোনো কুকুরকে আমরা পুরানো খাবার আর কম দামি তেলে বানানো খাবার দিই না রে, ওদের শরীর খারাপ হয়ে যেতে পারে তো। আর সেই খাবার তুই আমাদের দিয়ে দিলি? আমাদের শরীর খারাপের কথা একবারও ভাবলি না? এভাবে তোদের বাড়িতে থাকতে পারবো না অনন্যা, আমাদের আত্মসম্মানে লাগছে। আমরা এবার উঠি, তুই তো শ্বশুর বাড়ির লোকেদের বলে দিস কেমন? নিখিল আর মেঘা সেখান থেকে চলে যাবে এমন সময় অনন্যার শ্বশুর বাড়ির লোকজন সেখানে চলে আসে। তাদের হাতে বেশ কয়েকটা নতুন জামা জুতার প্যাকেট ছিল। তারা সেসব কিছু নিয়ে মেঘা আর নিখিলকে বারবার দিতে চাইলেও তারা কিছুতেই নিতে রাজি হয় না। তারা বারবার মানা করা সত্ত্বেও অনন্যা কিংবা তার শ্বশুরবাড়ির কেউই নিখিল ও মেঘার কোনো কথাই শুনতে চায় না। তারা জোর করে জামা কাপড় এবং জুতার ব্যাগগুলো তাদের হাতে ধরিয়ে দেয়। আমাদের এসবের দরকার নেই কাকিমা, আপনারা যখন কিনেই ফেলেছেন কোনো গরিবদের দান করে দেবেন, আমাদের এসব লাগবে না। আমাদের যা জামা কাপড় আছে তাতে আমাদের বেশ চলে যাবে। হ্যাঁ, কেমন চলে যায় বুঝতেই পারছি, সেই জন্যই তো ধনী বান্ধবীর শ্বশুর বাড়িতে এরকম পুরানো জামা জুতা পরে এসেছিস। এগুলো আমরা দিচ্ছি, নিয়ে যা, সব ব্র্যান্ডেড জিনিস আছে। আমার স্বামী এক্ষুনি ফিরে আসবে, তোরা একটু দাঁড়া, ওকে বললে ও তোদেরকে আর্থিকভাবেও কিছু সাহায্য করে দিতে পারবে। এভাবেই জোরাজুরি করে অনন্যা নিখিল ও মেঘাকে সেখানে আটকে রাখে। তারা সবাই মিলে বিক্রমের বাড়ি আসার অপেক্ষা করতে থাকে। বিক্রম বাড়িতে ঢুকতেই নিখিল এবং মেঘাকে দেখে সে একেবারে চমকে ওঠে। নিখিল আর মেঘাও কোনোভাবেই জানতো না যে ওটা বিক্রমের বাড়ি। স্যার, ম্যাডাম, আপনারা এখানে? আপনারা আমার বাড়ি চিনলেন কিভাবে? আমি তো আপনাদের অফিসে গিয়েও আপনাদের দেখা পেলাম না, তাই দুঃখ করে বাড়ি ফিরে এসেছি। কিন্তু নিজের বাড়িতেই যে আপনাদের দেখতে পাবো একথা তো ভাবতেই পারছি না। অনন্যা এবং তার বাড়ির প্রত্যেকেই বিক্রমের এমন ব্যবহার দেখে খুবই চমকে যায়। বিক্রম হঠাৎই অনন্যার গরিব বন্ধুদের স্যার ম্যাডাম বলে কেন ডাকছে সেটা তারা কিছুতেই বুঝে উঠতে পারে না। তারা বারবার এই নিয়ে বিক্রমকে নানান রকমের প্রশ্ন করতে থাকে। তোমাকে আমরা কতবার জিজ্ঞাসা করছি, তুমি বলো এদেরকে তুমি কিভাবে চিনলে? তুমি এদেরকে স্যার ম্যাডাম বলে ডাকছো কেন? এরা তো আমার বন্ধু, এরা খুব গরিব। স্যার ম্যাডাম না বলে পারলে ওদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। সেটা বলুন না। তুমি জানো তুমি কাকে কি বলছো? আমাদের কোম্পানির নতুন যে কোম্পানিটার সাথে 5 কোটি টাকা ডিল করেছে, নিখিল স্যার আর মেঘা ম্যাডাম সেই কোম্পানির মালিক। সারা পৃথিবীতে ওনাদের টোটাল 10টা অফিস আছে। নিখিল স্যারের হাতে যে ঘড়িটা আছে না, ওটা বিক্রি করে দিলেই সাধারণ মানুষের 2 BHK ফ্ল্যাটের দাম চলে আসবে, বুঝেছো? তাহলে কি বুঝলি অনন্যা? আমরা আগে গরিব ছিলাম ঠিকই, কিন্তু এই 2-3 বছরে আমরা পরিশ্রম করে অনেক বেশি বড়লোক হয়ে গেছি। কিন্তু তবু আমাদের মধ্যে বিন্দুমাত্র কোনো রকমের অহংকার নেই। আমরা আগে যেমন ছিলাম ঠিক তেমনই সাধারণ আছি। আর তোর অহংকার তো বিয়ের পর অনেক বেড়ে গেছে। তোর আসল রূপটা তোর শ্বশুরবাড়ির লোকের সামনে তুলে ধরার জন্যই আমরা এখানে এসেছিলাম শুধুমাত্র। বিক্রমের কথা শুনে অনন্যার চোখ নিখিলের ঘড়ির দিকে যায়। এতক্ষণ ধরে পাশে বসে থেকেও নিখিলের হাতে সোনার ঘড়ি অনন্যা লক্ষ্য করেনি। সমস্ত কথা জানার পর অনন্যা এবং তার শ্বশুরবাড়ির প্রত্যেকে নিখিল ও মেঘার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। তারা দুজনে সবাইকে ক্ষমা করে দিলেও অনন্যাকে ক্ষমা করতে পারে না। নিখিল আর মেঘা সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়।